नमस्कार बंधुरा आरएस गल्पकथाय आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई सुस्थ आछेन। बंधुरा आज आपनारा शुनबेन श्री स्वपन कुमारेर लेखा एकटी गोयेन्दा उपन्यास दुरात्मार छल। যদুপতি পোদ্দার লোকটা চিরদিনই একটু খিটখিটে ও খামখেয়ালি প্রকৃতির। যে কোনো লোকের মুখের ওপরে অনায়াসে সে যে কোনো কথা অম্লান বদনে বলে দিতে পারে। তাছাড়া তার মনের কোনো স্থিরতা নেই। কখন যে সে কি উদ্দেশ্যে কি কাজ করে বসে তা বোধহয় সে নিজেও ভালো করে জানে না। সেদিন বিকেলের দিকে দেখা গেল যদুপতি পোদ্দার আপন মনে বাগবাজার পেরিয়ে যে গঙ্গার ঘাটটা সেখানে পায়চারি করছে। কোনো উদ্দেশ্য নিয়ে সে যে এখানে বেড়াতে এসেছে তা নয়। আনমনাভাবে পায়চারি করতে করতে সে এদিকে এসে পড়েছে। সন্ধ্যা ৬টা। অস্তোন্মুখ সূর্যের রাঙা আভা পশ্চিম আকাশটাকে রাঙিয়ে দিচ্ছে। ঝিরঝিরে হাওয়া বইছে। সময়টা যে গ্রীষ্মকাল তা সহজেই বোঝা যায়। বৈকালিক হাওয়ার লোভে দলে দলে লোক গঙ্গার পাড়ে এসে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে। ঘাটে অনেক স্নানার্থী। গ্রীষ্মকাল ছাড়া সন্ধ্যায় কেউ গঙ্গায় বড় একটা স্নান করে না। একটা বট গাছের নিচে একজন সাধু বসে ভাগবত পাঠ করছেন। তার সামনে অনেক শ্রোতার ভিড়। সকলেই বোধহয় রাতারাতি সংসার সমুদ্র পাড়ি দিয়ে স্বর্গে পৌঁছতে চায় শুধুমাত্র সাধুর মুখে খানিকটা ভাগবত পাঠ শুনে। ওদের কাণ্ডকারখানা দেখে যদুপতির হাসি পাচ্ছিল। তবুও সে একটু মজা পাবার জন্যই বোধহয় সেখানটায় গিয়ে দাঁড়ালো। কিন্তু বেশিক্ষণ তার ভাগবত পাঠ শুনতে ভালো লাগলো না। কিছুটা এগিয়ে বাঁদিকে একটা জেটির মতো ঢালু প্ল্যাটফর্ম গঙ্গার বুকের ওপর নেমে গেছে। যদুপতি এগিয়ে গিয়ে সেখানে বসে পড়ল। সময় এগিয়ে চলে, মিনিট, সেকেন্ড, ঘন্টা। যদুপতির নজর পড়ল গঙ্গার ওপারের সারি সারি আলোকমালার দিকে। সত্যি অপূর্ব সৌন্দর্য, সন্দেহ নেই। হালকা হাওয়ায় ভেসে আসছে নাম না জানা কোন এক ফুলের গন্ধ। যদুপতি তন্ময় হয়ে গেল প্রকৃতির এই সুন্দর পরিবেশের মধ্যে। কতক্ষণ কেটে গেছে সেদিকে হুঁশ ছিল না যদুপতির। হঠাৎ খেয়াল হতেই ঘড়ির দিকে চেয়ে দেখে রাত প্রায় 7:30। যদুপতি উঠবে কিনা ভাবছে, এমন সময় পাশে দুজন লোক কি যেন বলাবলি করছে শোনা গেল। যদুপতির চমক ভাঙল। ওদের কথা কেমন যেন কৌতূহলোদ্দীপক। একজন বলল, তাহলে চলি, আমি দেখি বুড়োটা শেষ পর্যন্ত কেনই বা আমাকে ডেকে পাঠালো। দ্বিতীয়জন বলল, কিন্তু কথা থাকলো এই, বড় একটা ভেলভেটের বাক্স সে যদি তোমার হাতে দেয় তবে তা তুমি আমাকে অবশ্যই দেবে। এর জন্যে 10,000 টাকা পাবে তুমি অপরেশ। কিন্তু তোমার ওতে কী লাভ? লাভ যে কি তা বললে তুমি বুঝবে না। কিন্তু অনিমা যদি প্রশ্ন করে, বলবে তুমি কোনো বাক্স পাওনি। কিন্তু সে কি বিশ্বাস করবে? বিশ্বাস না করলেই বা ক্ষতি কি তোমার? এটা বাজে কথা বলছো তুমি। অনিমাকে আমি সত্যিই ভালোবাসি। আর অনিমার বাবা ওই বুড়ো বিশ্বাস করে যদি আমাকে বাক্সটা দেয়, তোমাকে 10,000 টাকায় তা বিক্রি করতে সত্যি আমার আপত্তি নেই। কিন্তু অনিমা প্রশ্ন করলে আমি বিপদে পড়ব। বিপদ কিসের? তুমি বলবে তুমি জানো না। আর অনিমা তো থাকে সুদূর পাটনাতে। সে কি এখানে জানতে আসছে সত্যি বুড়ো তোমাকে বাক্সটা দিয়েছে কি না? তা বটে। আর তাছাড়া অনিমা যখন তোমাকে ভালোবাসে তখন নিশ্চয়ই তোমাকে বিশ্বাস করে। সেটুকু নিশ্চয়ই করে। তবে আর ভয় কি? মিথ্যা দুর্ভাবনা করো না। এখন উঠে পড়ো দেখি। ঠিক 1 ঘন্টার মধ্যে কাজ সেরে তুমি আমার খিদিরপুরের বাড়িতে দেখা করবে। বেশ, তবে চলো। কিন্তু একটা কথা, তুমি এত বড় লোক হয়েও হঠাৎ সামান্য একটা বাক্সের প্রতি এত প্রলুব্ধ হলে কেন? টাকার মূল্যে বাক্সটার বিচার করছি না আমি অপরেশ। টাকার চেয়েও ওটা অনেক বড়। বিরাট একটা স্মৃতি ওর সঙ্গে জড়িত।
সেটা জানতে বড্ড কৌতূহল হচ্ছে আমার। সে সম্বন্ধে কৌতূহল নিষ্প্রয়োজন। আমি জানি তুমি এ সম্বন্ধে প্রশ্ন করতে পারো, কিন্তু অনাবশ্যক কৌতূহল মানুষের বিপদ ঘটায়। কিন্তু তুমি কি তাহলে বাক্সটা আমার কাছে বিক্রি করতে সম্মত নও? সে কথা কে বলল? মনে রেখো, আমার কাছ থেকে সংবাদ পেয়েই তুমি প্রথম অনিমার সঙ্গে পরিচিত হও। সেই পরিচয়টাই এখন তোমাদের প্রণয়ে পর্যবসিত হতে চলেছে। সে কথা তো আমি অস্বীকার করি না বনওয়ারিলাল। তবে তুমি তোমার নিজের কাজের উদ্দেশ্যে যাত্রা করো অপরেশ। বেশ, আমি তোমার সফলতা কামনা করি। কথা শেষ হলো। দুজনে উঠে হেঁটে দুদিকে চলল, একজন উত্তরে, অন্যজন দক্ষিণ দিকে। যদুপতির কৌতূহল হলো। এই ধরনের কৌতূহল তার নতুন নয়। তাছাড়া তার মতো খামখেয়ালি লোক যে এমনি অদ্ভুত সব কথা শুনে তার পেছনে পেছনে কৌতূহলী হয়ে এগিয়ে চলবে, তাতে আর আশ্চর্যের কি আছে? অপরেশ নামে যে লোকটি কোনো এক বৃদ্ধ লোকের সঙ্গে দেখা করতে যাচ্ছে বলে শুনল, যদুপতি কিছুটা দূরত্ব বজায় রেখে তাকে অনুসরণ করে চলল। রাস্তা পার হয়ে অপরেশ এসে একটা ট্যাক্সিতে চড়ে বসল। যদুপতি ট্যাক্সি স্ট্যান্ডে আর একটা ট্যাক্সিতে চেপে বসে বলল, ওই গাড়িটাকে অনুসরণ করে পেছনে পেছনে চলো। দুটি গাড়ি এগিয়ে চলল দ্রুত গতিতে। দুজনের মধ্যেই নিরাপদ দূরত্ব। মহানগরী কলকাতার প্রশস্ত রাজপথের ওপর দিয়ে গাড়ি দুটি চলল কোন অনির্দেশের দিকে, সে সম্বন্ধে সামান্য খবরও জানল না পৃথিবীর অন্য কোনো প্রাণী। অজস্র গলিঘুজির গোলকধাঁধায় বিভ্রান্ত হতে হতে যখন একটি ক্ষুদ্র গলির প্রান্তে একটি বাড়ির সামনে অপরেশের মোটরটা এসে দাঁড়ালো, তখন রাত প্রায় 9টার কাছাকাছি। নিচের তলার একখানা ঘরে আলো জ্বলছে। সেই ঘরটি ছাড়া সারা বাড়িটি গভীর নিশ্ছিদ্র আধারের জবনিকার আড়ালে আচ্ছন্ন। অপরেশ বুঝতে পারল ভদ্রলোক বোধহয় তার জন্যে অপেক্ষা করছেন। অপরেশ নিঃশব্দে মোটর থেকে নেমে ট্যাক্সি ড্রাইভারকে ভাড়াটা মিটিয়ে দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করল। তারপরে কড়াটা ধরে সজোরে নাড়া দিল। কে? বিরাট আকৃতির একটি নেপালি চাকর ছুটে এলো। আমি ভূদেববাবুর সঙ্গে দেখা করতে চাই। আপনার নাম? অপরেশ হালদার। ও আচ্ছা, একটু দাঁড়ান, বাবুকে জিজ্ঞাসা করে আসি। একটু পরেই সে ফিরে এসে বলল, আসুন আমার সঙ্গে। ভূদেববাবু কোথায়? ওই ঘরে। বেশ, চলো। চাকরটার দিকে চেয়ে অপরেশের মনটা কেমন যেন বিরক্ত হয়ে উঠল। কোনো ভদ্রলোকের বাড়িতে যে এ ধরনের গুন্ডার মতো আকৃতির চাকর থাকতে পারে, এ ধারণা ছিল না তার। যা হোক, চাকরটার অনুসরণ করে সে গিয়ে উপস্থিত হল ভূদেববাবুর ঘরে। একটা বেতের চেয়ারে দেহটা এলিয়ে দিয়ে বিশ্রাম করছিলেন তিনি। অপরেশকে প্রবেশ করতে দেখে চাকরটার দিকে চেয়ে বললেন, তুই যা এবার এখান থেকে। চাকরটা অপরেশের দিকে একবার জ্বলন্ত দৃষ্টি হেনে প্রস্থান করল ঘর থেকে। ভূদেববাবু প্রশ্ন করলেন, পাটনা থেকেই সোজা আসছো তো? হ্যাঁ। খবর কি ওদিকের? অনিমা ভালোই আছে। হ্যাঁ, সে খবর জানি, কিন্তু তুমি যে আসল লোক তা কি করে বুঝতে পারবো? অপরেশ বিচিত্র ভঙ্গিতে তার হাত দুটো বুকের সামনে একত্র করে ধরতেই ভূদেববাবু বললেন, ঠিক আছে, এবার কাজের কথায় আসা যাক। তুমি সোজা হাওড়া স্টেশন থেকে এখানেই আসছো তো? হ্যাঁ। অপরেশ নির্বিকারভাবে এই মিথ্যা কথাটা বলল। বনওয়ারি লালের সঙ্গে যে তার কিছু আগেই দেখা হয়েছিল এবং তার সাথে এত কিছু কথাবার্তা হয়ে গেছে, ঘুণাক্ষরেও সে প্রকাশ করল না তা। কিন্তু ঘরের বাইরে একটা জানালার খড়খড়ির আড়ালে দাঁড়িয়ে থাকা যদুপতি পোদ্দার কথাটা শুনে অবাক হল। সে বেশ স্পষ্টই বুঝতে পারল যে অপরেশ লোকটা একদম ডাহা মিথ্যাবাদী। ওদিকে ভূদেববাবু অপরেশকে প্রশ্ন করলেন, কেউ তোমাকে অনুসরণ করেনি তো? বোধহয় না। কি করে বুঝলে? আমার তো তাই মনে হয়। ভুল, সম্পূর্ণ ভুল। দিবারাত্র ওরা আমাকে চোখে চোখে রেখেছে,
কিন্তু সেই জিনিসটার কোনো সন্ধান পাইনি। তোমাকে তাই আসতে লিখেছিলাম। অনিমার কাছ থেকে যা শুনেছি তাতে তোমাকে অবশ্যই বিশ্বাস করা যেতে পারে, কিন্তু তোমার আরও সাবধান হয়ে আসা উচিত ছিল। ভয় কাকে বলে তা আমি জানি না। তোমার সাহসের পরিচয় পেয়ে আনন্দিত হলাম। আর তাছাড়া দিন কয়েক বাদে তুমিই হবে আমার সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। অনিমাই আমার একমাত্র মেয়ে। যাক, এবার কাজের কথাগুলো বলে ফেলি। কথা শেষ করে ভূদেববাবু একটু থামলেন। তারপরে সোজা উঠে গিয়ে দাঁড়ালেন ঘরের কোণের বড় টেবিলটার সামনে। সেখানে গিয়ে তিনি চারদিকে বেশ ভালো করে একবার তাকিয়ে নিঃসন্দেহ হলেন যে অন্য কেউ তার কার্য লক্ষ্য করছে না। তারপর তিনি টেবিলের এক অংশে মৃদু চাপ দিলেন। খট! টেবিলের একটা অংশ সরে গেল। সেই ফাঁকের মধ্য দিয়ে তিনি হাত ঢুকিয়ে দিলেন। একটু পরেই দেখা গেল তার হাতে একটি সুন্দর বড় বাক্স। সেই বাক্সটি আগাগোড়া চমৎকার মখমল দিয়ে মোড়া। বাক্সটি হাতে নিয়ে ভূদেববাবু এসে দাঁড়ালেন ঠিক ঘরের কেন্দ্রস্থলে। তারপর অপরেশের দিকে চেয়ে বললেন, এটা নিয়ে তুমি এখান থেকে বহু দূরে চলে যাবে, সোজা বোম্বে। সেখানে যে কোনো ভালো ব্যাংকের সেফট ডিপোজিট ভল্টে এটি জমা রাখবে, বুঝেছ? আমি চাই আমার বহু কষ্টে উপার্জিত এই রত্ন সম্ভার কোনো শত্রুর হাতে না পড়ে। আশা করি এটুকু কাজ তুমি নিশ্চয়ই পারবে। আমি আপ্রাণ চেষ্টা করব। হ্যাঁ, মনে রেখো, এর মধ্যে যা আছে তার দাম 10 লক্ষ টাকার কম নয়। এটি তোমাদের অধিকারে থাকলে তুমি আর অনিমামা সারা জীবন পায়ের ওপরে পা তুলে বসে খেতে পারবে। 10 লক্ষ! বিস্ময়োক্তি ফুটে উঠল অপরেশের মুখে। হ্যাঁ, তার 1 পয়সা কম নয়। অপরেশের মনে পড়ল তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে বনোয়ারিলাল এই বাক্সটা 10,000 টাকা দিয়ে কিনতে চেয়েছিল। এতক্ষণে অপরেশ বুঝতে পারল কেন বনোয়ারিলালের মতো কৃপণ লোকও এই বাক্সটির জন্যে এত টাকা খরচ করতে এক কথায় রাজি হয়েছিল। অপরেশ প্রশ্ন করল, কিন্তু এর চাবিটা কোথায় তা তো বললেন না আপনি? সেটা অনিমা জানে। সে আর আমি ছাড়া পৃথিবীর কোনো তৃতীয় ব্যক্তির ক্ষমতা নেই সে চাবি খুঁজে বের করে। আর চাবি ছাড়া এই বাক্সটি ভেঙে এর ভেতরের জিনিসপত্র সহজে বের করা কারও দ্বারা সম্ভব নয়। এটি এমন শক্ত ইস্পাত দিয়ে তৈরি, আর এটিকে গলিয়ে ফেলতে গেলে ভেতরের জিনিসগুলিও নষ্ট হবে। তা তো বটেই। অপরেশ মনস্থির করে ফেলল, বনোয়ারিলালকে এমন মূল্যবান জিনিস সে কিছুতেই দেবে না। অত বোকা ছেলে সে নয়। এটি নিয়ে সে সত্যই বোম্বাই যাত্রা করবে। অপরেশ বলল, আপনি এটা আমাকে দিন, আমি এক্ষুনি রওনা হতে চাই। হ্যাঁ, খুব সাবধান। ভূদেববাবুর কথা শেষ হবার আগেই কোত্থেকে ভেসে এলো পরপর দুবার রিভলভারের গর্জন। ভূদেববাবু আর্তনাদ করে লুটিয়ে পড়লেন। জানালার খড়খড়িটা তোলা, তার ফাঁক দিয়েই বাইরে থেকে অদৃশ্য আততায়ী গুলিবর্ষণ করে চলেছিল। অপরেশ মেঝের ওপরে শুয়ে পড়ল উপুর হয়ে। উল্টো দিকের জানালার সামনে দাঁড়িয়ে কৌতূহলী যদুপতি পোদ্দার প্রথমে গুলিবর্ষণ দেখে অবাক হয়ে গিয়েছিল। এবার সে দেখতে পেল একজন লোক আপাদমস্তক কালো কাপড়ে আবৃত অবস্থায় জানালা থেকে লাফ দিয়ে বাগানের মধ্যে পড়ল। তারপর দ্রুত বাগানটা পার হয়ে ছুটে গিয়ে রাস্তার উপরে পড়ল। যদুপতি স্থির করল এবার সে আততায়ীকে অনুসরণ করবে। দেখা যাক এ অদ্ভুত ঘটনা প্রবাহের শেষ কোথায়। অপরেশ মেঝের ওপরে শুয়ে পড়বার পর আর কোনো গুলি তার দিকে ছুটে এলো না। অপরেশ কি করবে ভাবছে, এমন সময় ছুটতে ছুটতে ঘরের মধ্যে প্রবেশ করল ভূদেববাবুর চাকর বাহাদুর। কি হয়েছে বাবু? বাহাদুর প্রশ্ন করে। ওধার থেকে কে যেন গুলি করেছে ভূদেববাবুকে লক্ষ্য করে। কে গুলি করলো তা তো জানি না, তবে গুলিটা এসেছে ওই জানালার ওধার থেকে। বাইরে নিশ্চয়ই কাউকে দেখা যাবে। বাবু কি খুব জখম হয়েছেন? হ্যাঁ। জখমটা কি খুব বেশি?
তাই তো মনে হচ্ছে ভূদেববাবু অজ্ঞান হয়ে পড়েছেন। গুলিটা লেগেছে ঠিক তার বুকে। চলুন বাইরে গিয়ে দেখা যাক শয়তানটাকে ধরা যায় কিনা। বেশ, চলো। দুজনে বাইরে বেরিয়ে এলো। এধারের জানালাটার পাশেই একটা বাগান। বাগানের নরম মাটির ওপরে জুতোর ছাপ দেখা গেল, কিন্তু আততায়ীর কোনো সন্ধানই মিলল না। লোকটা পালালো কেমন করে? অপরেশ প্রশ্ন করল। সত্যি তাজ্জব কি বাত। কথাগুলো বলে বাহাদুর চারদিকে চাইল তীক্ষ্ণ দৃষ্টিতে, কিন্তু কোনো লোকের চিহ্নমাত্রও পাওয়া গেল না। বাক্সটা এতক্ষণ অপরেশের হাতে ছিল। সে বলল, এই বাক্সটা নেবার জন্যে গুলি করেছে ভূদেববাবুকে। যাক, চলো ওদিকে ভূদেববাবুর অবস্থা কীরকম দেখি। ঘরের মধ্যে ফিরে এলো ওরা। ভূদেববাবুর জ্ঞান যেন খানিকটা ফিরে আসছিল। তিনি ধীরে ধীরে চোখ মেলে চাইলেন। তার সারা মুখে আসন্ন মৃত্যুর মলিন ছায়া। ধীরে ধীরে তার মুখে কথা ফুটল। তিনি অপরেশকে লক্ষ্য করে অস্ফুট স্বরে বললেন, আমার অন্তিম সময় আসন্ন। তুমি আর এক মুহূর্ত এখানে দাঁড়িও না। যাও, এখনই পালাও, না হলে ওদের হাত থেকে এটা বাঁচাতে পারবে না। অপরেশ বলল, কিন্তু আপনার জীবনের চেয়ে এটার দাম নিশ্চয়ই বেশি নয়। ভূদেববাবু ক্ষীণ কণ্ঠে উত্তর দিলেন, না, তুমি এখানে থেকেও আমাকে বাঁচাতে পারবে না, কিন্তু আমার আজীবনের সঞ্চয় এই। কথা শেষ হলো না। ভূদেববাবু আবার জ্ঞান হারালেন। অপরেশ কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে রইল। তারপর সে মনে মনে স্থির করে ফেলল, কিছুতেই সে এই বাক্সটা বনোয়ারি লালের কাছে সামান্য 10,000 টাকায় বিক্রি করতে যাবে না। ওই লোকটার প্রেরিত কোনো গুপ্ত শত্রুই হয়তো ভূদেববাবুকে খুন করেছে। অপরেশ বাড়ি থেকে বের হলো বাহাদুরকে সঙ্গে করে। থানায় একটা ফোন করে দিল সর্বপ্রথমে। সামনের দোকানটাতে টেলিফোন কানেকশন ছিল। তারপর সে একটা ট্যাক্সিতে চড়ে বলল, হাওড়া স্টেশন। হাতের বাক্সটা সে বেশ ভালো করে আর একবার দেখে নিল, কিন্তু সে বুঝতে পারল না যে তার সঙ্গে কিছুটা দূরত্ব বজায় রেখে আর একটা গাড়ি তাকে অনুসরণ করছে। সে গাড়ির আরোহী হচ্ছে সেই কালো পোশাক পরা আততায়ী, যে কিছুক্ষণ আগে ভূদেববাবুকে খুন করেছে। তারও পেছনে আর একটা গাড়িতে চড়ে চলেছিল যদুপতি পোদ্দার। সে অবাক হয়ে তখন শুধু ভাবছিল, সামান্য একটি কৌতূহল তাকে কি অজস্র মারাত্মক ঘটনাচক্রের মধ্যে নিক্ষেপ করছে। নিয়তির অলঙ্ঘ বিধানে এমনি করে 3টি প্রাণী একই ঘটনাচক্রের সূত্র ধরে ছুটে চলল। আরও কতজন এমনি করে এই আবর্তের মধ্যে এসে একে একে জড়িয়ে পড়বে তা কে জানে। হাওড়া স্টেশন। অসংখ্য লোক গিজগিজ করছে এখানে। কুলি, খাবারওয়ালা, পানওয়ালা, বইয়ের স্টল, যাত্রী, এমনই কত। একটি লোককে ঈষৎ ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে যদুপতি পোদ্দার এর মধ্য দিয়ে দ্রুত এগিয়ে চলেছে। একটি খাবারের দোকানের সামনে গিয়ে সে দাঁড়ালো। এই খাবারের দোকানের মালিক তার বন্ধু। যদুপতিকে সামনে দেখতে পেয়ে সে অভ্যর্থনা করল সমাদরে। কি হে, খবর কি ভাই? ভালো। এখানে কেন? জানোই তো আমি খেয়ালের বসে এমনই ঘুরে বেড়াই। বাইরে কোথাও বেড়াতে যাচ্ছ নাকি? অবশ্যই, কিন্তু মালপত্র তো দেখছি না কিছু। মালপত্রের প্রয়োজন নেই, তবে কাছেই কোথাও বুঝি। হ্যাঁ। চললে কতদূর? বোম্বাই পর্যন্ত। বোম্বে? সে কি, এই সামান্য বেশভূষায় একেবারে বোম্বাই? হ্যাঁ, জরুরি প্রয়োজন। কি ব্যাপার বলো না? কৌতূহল সংবরণ করো বন্ধু, পরেই জানাবো। যাক, 200 টাকা আমার এক্ষুনি চাই। একটা চিঠি লিখে দিচ্ছি তোমাকে, কাল বাড়িতে গিয়ে চাইলেই পাবে টাকাটা। না, তোমাকে আর অবিশ্বাস কি। দেখি ক্যাশে কত আছে। 200 টাকায় না হলে কিছু বেশি বরং নাও। প্রয়োজন নেই, আমার সঙ্গেই প্রায় 100 টাকা আছে, আর 200 টাকা পেলেই চলবে। বেশ। বাক্স খুলে
সে তক্ষুনি 200 টাকা দিয়ে দিল যদুপতিকে। টাকাটা ভালো করে রেখে যদুপতি বলল, যাক, এখন বলো তো কাছাকাছি টেলিফোন কোথায় মিলবে? বুকিং অফিসে? হ্যাঁ, বুকিং অফিসে গেলেই পাওয়া যাবে বটে, কিন্তু ব্যাপার কি বলো না? কোনো ভালো ডিটেকটিভের সঙ্গে তোমার পরিচয় আছে কি? কেন, প্রাইভেট ডিটেকটিভ ফাল্গুনিকে তো তুমি চেনো। ও হ্যাঁ, মনে পড়েছে বটে। চলো বুকিং অফিসের দিকে যাওয়া যাক। দুজনে বুকিং অফিসে গিয়ে উপস্থিত হলো। সেখানে গিয়ে ফোন গাইডে প্রাইভেট ডিটেকটিভ ফাল্গুনি বসুর নামটা দেখে নিয়ে রিসিভার তুলল। হ্যালো, সাউথ 3241? ইয়েস প্লিজ। কে আপনি? আমি প্রাইভেট ডিটেকটিভ ফাল্গুনি বসু কথা বলছি। হ্যাঁ, আমি আপনাকেই চাই, জরুরি প্রয়োজন। আমাকে বোধ হয় আপনার মনে আছে, আমি যদুপতি পোদ্দার কথা বলছি। ও, হালসি বাগানের? হ্যাঁ, কি ব্যাপার বলুন তো? ভূদেববাবু নামে জনৈক লোকের হত্যা ব্যাপারে পুলিশ নিশ্চয়ই তদন্ত শুরু করবে, কিন্তু আমি আসল অপরাধীকে ফলো করে চলেছি বোম্বে মেলে চেপে। অপরেশ নামে একজন লোককে ভূদেববাবু তার আজীবন সঞ্চিত 10 লক্ষ টাকা মূল্যের জুয়েল বোঝাই একটি বাক্স দান করেছেন, কিন্তু সেই বাক্সটা একজন আততায়ী নেবার চেষ্টা করছিল। ঠিক সেই উদ্দেশ্যেই আততায়ী বোধহয় অপরেশকে অনুসরণ করছে বলে মনে হচ্ছে আমার। সে যাই হোক, আপনি দয়া করে এই হত্যাকাণ্ডের তদন্ত ব্যাপারে পুলিশকে সাহায্য করবেন এবং পুলিশকে এই কথাগুলো জানাবেন। ধন্যবাদ। আপনার ফিটা কি এক্ষুনি দেবার জন্য বাড়িতে ফোন করব? প্রয়োজন নেই, প্রয়োজন হলে আমি আততায়ীর অনুসন্ধানের জন্য বোম্বে পর্যন্ত ধাওয়া করব। কাজ শেষ না করে আমি প্রায়ই টাকা নিই না। ধন্যবাদ। ধন্যবাদের প্রয়োজন নেই, এটা আমার কর্তব্য। যাক, গোটা কয়েক কথা আপনাকে জিজ্ঞাসা করবার বাকি আছে। বলুন। ভূদেববাবুকে আপনি চেনেন? না। অপরেশবাবুকে? না। আততায়ীকে আপনি চিনতে পেরেছেন? সে কালো পোশাকে সারা দেহ আবৃত করে রেখেছিল। আপনি কি করে ঘটনাচক্রে জড়িয়ে পড়লেন? একটা কৌতূহল আমাকে টেনে নিয়ে যায়। অপরেশবাবুর কাছ থেকে বনোয়ারিলাল নামে কে একজন 10,000 টাকায় বাক্সটা কিনতে চেয়েছিল। আমি গঙ্গার ঘাটে ওদের কথাবার্তা শুনে কৌতূহলী হয়ে অনুসরণ করি অপরেশবাবুকে। অবশেষে ভূদেববাবুর বাড়ি গিয়ে দেখি আততায়ী জানালার বাইরে থেকে ভূদেববাবুকে গুলি করে। বুঝেছি। আচ্ছা, বোম্বে মেল ছাড়তে আর কত দেরি আছে? 7 মিনিট। ধন্যবাদ, আমার আর কিছুই জানবার প্রয়োজন নেই আপাতত। আমি আপনার কথা অনুসারেই কেসটা গ্রহণ করলাম। হাওড়া প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে আপ বোম্বে মেল। অপরেশের 2nd ক্লাসের টিকিট। যদুপতি দূর থেকে লক্ষ্য করল মাত্র 2 জন যুবক হচ্ছে 2nd ক্লাসের যাত্রী। অপরেশের সহযাত্রী অন্য যুবকটির বয়সও প্রায় তার সমান, কিন্তু সেই কালো পোশাক পরা যে লোকটি তাকে অনুসরণ করে হাওড়া পর্যন্ত এসেছে তাকে আর দেখতে পাওয়া গেল না। যদুপতি প্ল্যাটফর্মে ইতস্তত পায়চারি করতে লাগলো, কিন্তু সেই লোকটিকে আর দেখা গেল না। কোথায় যে সে অদৃশ্য হলো কে জানে। ট্রেন ছাড়তে আর অল্পই দেরি আছে, বড়জোর মিনিট খানেক। যদুপতির টিকিট নিচু ক্লাসে। সে কোন কামরায় উঠবে ভাবছে, এমন সময় দেখতে পেল যে 2nd ক্লাস কামরায় অপরেশ উঠেছে তার ঠিক পাশের ইন্টার ক্লাস কামরায় একজন লোক ছুটতে ছুটতে এসে উঠল। তার পরনের পোশাকের দিকে চেয়ে যদুপতির কেমন যেন সন্দেহ হলো। ওর পরনের কালো প্যান্ট আর কালো কোট, অবশ্য সাধারণ পোশাক, কিন্তু ওই পোশাকের ওপরে যদি মুখের ওপর একটা কালো কাপড় বা ওই জাতীয় কিছু ঢাকা দেওয়া যায় তবেই অত্যন্ত সহজে আধারের আড়ালে গা ঢাকা দিয়ে চলা সম্ভব। তাছাড়া লোকটা বারবার যেভাবে পাশের কামরার দিকে তাকাচ্ছিল তাতে যদুপতির সন্দেহ দৃঢ় হলো। সে স্থির করল এই কামরাতেই উঠবে, দেখা যাক সে কতদূর সফল হয়। কামরার মধ্যে লোক সংখ্যা বিশেষ নেই, মাত্র 7-8 জন লোক এই কামরায় চেপে চলেছে। অবশ্য ইন্টার ক্লাস কামরায় রাতের বেলা এর চেয়ে খুব বেশি লোক বোম্বে মেলে চড়ে না। যদুপতি একটা স্থান নির্দিষ্ট করে বসে পড়ল। চারিদিকে অজস্র ঘটনার জটিলতা। সে কোনো নির্দিষ্ট পথ খুঁজে পাচ্ছে না যে পথ ধরে এগোনো যায়।
এখন পরবর্তী ঘটনার উপরেই নির্ভর করছে তার চলার গতি। কতদূর যাবেন আপনি? কালো পোশাক পরা লোকটি ঠিক তার পাশে বসে পড়ে তার দিকে চেয়ে প্রশ্ন করল। যদুপতি মনে মনে চিন্তিত হলো, লোকটা শেষ পর্যন্ত তাকে সন্দেহ করেনি তো? কিন্তু তা হলেও এখন আর কোনো পথ নেই। তার চিন্তার ভাব অবশ্য মুখে ফুটল না। সাধারণভাবে সে উত্তর দিল, ভায়া নাগপুর, বোম্বে যাব। ও, সো লং জার্নি। তা সত্যি, কিন্তু সঙ্গে তো তেমন মালপত্র দেখছি না আপনার। আমি বোম্বেতেই থাকি কি না, তাই মালপত্র সব সেখানেই আছে। এখানে এসেছিলাম বাড়িতে দেখা করতে, তাই জিনিসপত্র বিশেষ সঙ্গে আনিনি। ও, কী কাজ করেন আপনি ওখানে? আন্ধেরিতে একটা ফিল্ম স্টুডিওতে কাজ করি। কিন্তু আমার সম্বন্ধে এত কথা জিজ্ঞাসা করছেন কেন, তা তো বুঝতে পারলাম না। আমিও বোম্বেতেই যাব কি না তাই। আপনি কি বাঙালি? না, আমার বাড়ি বিহারের সম্বলপুরে। তবে দীর্ঘদিন বাংলায় আছি বলে বাংলাতে ভালোভাবেই কথাবার্তা বলতে পারি। আমি বোম্বেতে এর আগে গেছি মাত্র একবার, তাই সেখানকার পথঘাট ভালো চিনি না। তাই আপনার সঙ্গে কথা বলছিলাম। বুঝেছি। আপনি ওখানে কি কোনো হোটেলে উঠবেন নাকি? না, দাদারে আমার এক আত্মীয় আছেন, আমি সেখানেই উঠব। দাদারের কোন জায়গায়? পার্সি কলোনির কাছে। ও, বোম্বের পথঘাট ভালো চেনেন না যখন, তখন আমি আপনাকে কিছু কিছু সাহায্য করতে পারি। ধন্যবাদ। কথা শেষ হতে হতেই রাত গভীর হয়ে এলো। ট্রেন ছুটে চলেছে মাঠ প্রান্তর পেরিয়ে তীব্র বেগে। ট্রেন এমন এক স্থানে এসে পৌঁছেছে যে ভেতর থেকে বাইরের দিকে চাইলে কোনো কিছু চোখে পড়ে না, শুধু অন্ধকার। গভীর রাতের নিকোষ কালো আধারের জবনিকা শুধু। ধীরে ধীরে যদুপতি ঘুমের কোলে ঢলে পড়ে কোন এক সময়, কিন্তু তার সহযাত্রীর চোখে তখন ঘুমের লেশ মাত্র ছিল কিনা সন্দেহ। তীর বেগে এগিয়ে চলেছে ট্রেন। সামনের তীব্র সার্চলাইটের আলোটা ভয়াবহ, কোনো একটা শার্দুলের চোখের মতো রহস্যময়। কোন এক অজানা বিভীষিকার জবনিকা তুলে ধরেছে যেন। প্রত্যেক কামরাতে আরোহীরা সুপ্ত। রাত্রির এই মধ্যপ্রহরে তারা সকলেই নিদ্রার কোলে নিজেদের নিঃশেষে সঁপে দিয়েছে। হঠাৎ একটা জায়গায় এসে ট্রেন আচমকা একটা ঝাঁকি মেরে দাঁড়িয়ে পড়ল স্তব্ধ বিস্ময়ে। কিন্তু ট্রেনখানা হঠাৎ এই জায়গাতে এভাবে দাঁড়িয়ে পড়ল কেন তা বুঝতে পারল না কেউ। আরোহীদের সকলেরই গভীর নিদ্রা টুটে গেল। এভাবে আচমকা ট্রেনখানা থেমে যাওয়াতে বিস্মিত হলো সকলেই। প্রত্যেকেই উঠে বসে ভাবতে লাগলো, নিশ্চয়ই কোনো একটা দুর্ঘটনা ঘটেছে। দুরাগত কোন একটা শব্দ। ট্রেনের গার্ড এবং ড্রাইভার ছুটে এলো একখানা সেকেন্ড ক্লাস কামরাকে লক্ষ্য করে। এই কামরা থেকেই চেন টানা হয়েছে। ঠিক সেই কামরাতে শুয়েছিল অপরেশ। হঠাৎ গাড়ির প্রচণ্ড ঝাঁকানিতে ঘুম ভেঙে গেল তার। ধর্মর করে উঠে দেখে একজন লোক তার সহযাত্রীর বুকের উপর একটা রিভলভার চেপে ধরে প্রশ্ন করছে, এখনো বলুন বাক্সটা কোথায়, না হলে এক্ষুনি আপনার অন্তিম সময় ঘনিয়ে আসবে। অপরেশ বুঝতে পারল তার ও তার সহযাত্রীর বয়স ও চেহারা প্রায় এক ধরনের হওয়াতে ভুল করে লোকটা তার সহযাত্রীকে আক্রমণ করেছে। অপরেশের সহযাত্রী উত্তর দিল, কী সব অদ্ভুত কথা বলছেন আপনি? কোন বাক্সের কথাই বা বলছেন তা বুঝতে পারলাম না। আশা করি বারবার আপনার এ ধরনের উত্তর শুনবার জন্যে আমি এত রাতে এত বড় বিপদ মাথায় নিয়ে এই ট্রেনের কামরায় আপনার সন্ধানে আসিনি। সে কথা তো আপনার চেয়ে আমিই বুঝতে পারছি বেশি, কিন্তু না জানলে কি করে? চুপ করুন, আমার শেষ কথা। আপনি বাক্সের কথা আমাকে বলবেন কি না? এক কথা বারবার বলাটা পছন্দ করি না আমি। আপনার যা ইচ্ছা করতে পারেন এবার। বেশ, অপ্রিয় কাজ করতে হচ্ছে বলে। দরজা খুলুন, কি হয়েছে এই কামরায়? কথা শেষ হবার আগেই বাইরে থেকে কয়েকটি কণ্ঠ একত্রে ধ্বনিত হয়ে উঠল। কথার উত্তর না পেয়ে দমাদম দরজার উপরে লাথি চালাতে লাগলো গার্ড, ড্রাইভার ও তাদের সঙ্গীরা। অপরেশ এতক্ষণ এই সুযোগেরই অপেক্ষা করছিল। এতটাই তার উল্টো দিকের বার্থের সামনে দাঁড়িয়ে আছে। সে চট করে
উঠে দাঁড়িয়ে দরজাটা খুলে দিল। আগন্তুক ততক্ষণে গাড়ি থেকে নেমে পড়েছে উল্টো দিকের জানালা গলিয়ে। গাড়ির মধ্যে ততক্ষণে হুলুস্থুল শুরু হয়ে গেছে। কিন্তু অন্য কেউ আততায়ীকে অনুসরণ করতে সক্ষম না হলেও একজনের চোখে সে ধুলো দিতে পারেনি। সেই লোকটি হচ্ছে যদুপতি পোদ্দার। যদুপতির ঘুম ভাঙতেই সে দেখতে পেল তার পাশে শায়িত বোম্বে যাত্রী সেই লোকটি নেই। কি আশ্চর্য! সে হঠাৎ এত অল্প সময়ের মধ্যে কোথায় অদৃশ্য হয়ে গেল? যদুপতি কিছুক্ষণ চিন্তা করল, তবে কি এই লোকটি সেই আততায়ী? তার ধারণা কি তবে সত্য? যদুপতি উঠে জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখতে পেল পাশের সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্ট থেকে একজন লোক লাফিয়ে পড়ছে। সারা দেহ তার কালো একটা পোশাকে আবৃত, হাতে রিভলভার। গাড়ি থেকে লাফিয়ে পড়ে সে দ্রুত ওপারের দুটো কম্পার্টমেন্ট পার হয়ে কোণের গাড়িতে গিয়ে উঠল। যদুপতি তার গাড়ি থেকে নেমে সেই গাড়িটার দিকে এগিয়ে গেল। লোকটি তখন মুখের আবরণ খুলে ফেলে সাধারণ যাত্রীদের পাশে বসে একটা সিগারেট ধরিয়ে পরম আনন্দে ধূমপান করছে। যদুপতি কোনো কথা বলল না। নিঃশব্দে অনুসরণ করাই এক্ষেত্রে সুবিধাজনক উপায়। যদুপতি স্থির করল, সে যে সব কিছু জানতে পেরেছে তা যাতে অন্য কেউ বুঝতে না পারে সেদিকে তার তীক্ষ্ণ দৃষ্টি অবশ্যই রাখতে হবে। হ্যালো, কে? আমি বড়তলা থানার ওসি কথা বলছি। ও নমস্কার, কি খবর? আমি আপনাকে ডেকেছিলাম কয়েকটা কথা বলবার জন্যে, কিন্তু আপনি তখন থানায় ছিলেন না বলে পরে ফোন করতে বলেছিলাম। কি ব্যাপার ফাল্গুনীবাবু? আপনার এলাকায় সম্প্রতি একটা খুন হয়েছে। হ্যাঁ, কে বলুন তো? ভূদেববাবু বলে একজন লোক। নিহত হবার কারণ? অজানা কোনো একজন আততায়ীর গুলিতে নিহত হয়েছেন তিনি। কোনো সূত্র পেয়েছেন কি? না। আপনার কি ধারণা? আমার ধারণা ঠিক কোনো একটা নির্দিষ্ট রূপ পায়নি, তবে তার চাকর বাহাদুরের মুখে যা জানতে পারলাম তাতে মনে হয় কোনো একটা মূল্যবান বাক্সের লোভেই তাকে খুন করা হয়েছে। সেই বাক্সটি তিনি যাকে দিতে চেয়েছিলেন সেই বাক্সটি নিয়ে চলে গেছে বোম্বাইয়ের দিকে। হ্যাঁ, এতদূর পর্যন্ত আমি জানি, কিন্তু কেই হত্যাকারী তা এখনও জানি না। কিন্তু সেটুকু জানতেই তো চাই আমি। যাক, আমি কতকগুলি সূত্র দিতে পারি আপনাকে। আশা করি। অবশ্যই মিস্টার বোস, আপনার সাহায্য পেলে আমি আনন্দিত মনে তা গ্রহণ করব। ধন্যবাদ। কিন্তু আপনি কখন আসছেন? আমি আধ ঘন্টার মধ্যেই থানায় আসছি। সেখান থেকে দুজনে অকুস্থলের দিকে যাব। বেশ। আর ভূদেববাবুর চাকর বাহাদুর কোথায় আছে? আমরা তাকে সন্দেহ করে থানায় আটকে রেখেছি। না না, যতদূর জানি ও বেচারি নির্দোষ, তবে কয়েকটি কথা ওর কাছ থেকে জানবার আছে, তাই আমি থানায় না যাওয়া পর্যন্ত ওকে ছাড়বেন না যেন। আপনার কথা অনুযায়ী কাজ হবে। ফোনটা রেখে দিয়ে ফাল্গুনী দ্রুত নেমে এসে মোটরে চড়ে বসল। ভূদেববাবুর চাকর বাহাদুর আর বড়তলা থানার ওসি মিস্টার তালুকদারকে সঙ্গে নিয়ে ফাল্গুনী এলো ভূদেববাবুর বাড়িতে। যে ঘরখানায় তিনি নিহত হয়েছিলেন তার নির্দিষ্ট স্থানটিতে গিয়ে ফাল্গুনী মনোযোগের সঙ্গে চারিদিক নিরীক্ষণ করতে লাগল। কিন্তু আশেপাশে এমন কিছু দেখতে পাওয়া গেল না যা থেকে কোনো সূত্র পাওয়া যেতে পারে। ফাল্গুনী বাহাদুরের দিকে চেয়ে প্রশ্ন করল, তুমি কোন দরজাটা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছিলে? বাহাদুর বলল, হুজুর, গুলির শব্দ শুনতে পেয়ে আমি ছুটে ঘরের মধ্যে ঢুকি ওধারের দরজা দিয়ে। এসে দেখি অন্য যে বাবুটি এসেছিলেন তার হাতে একটা বাক্স। কর্তাবাবুর বুকে গুলি লেগেছিল। তিনি শুধু সেই বাবুটিকে লক্ষ্য করে বললেন, অপরেশ, তুমি এক্ষুনি চলে যাও, না হলে তোমার কাছ থেকে ওরা বাক্সটা কেড়ে নেবে। তারপরেই বাবু জ্ঞান হারিয়ে ফেলেন। আমরা ওধারের জানালার দিকে যাই বাইরের দিক দিয়ে। কেন? সেই বাবু বলেছিলেন ওধার দিয়ে নাকি গুলি ছুটে এসেছিল। কিন্তু তোমরা ওপাশে গিয়ে কোনো লোককে দেখতে পেয়েছিলে কি? না। তবে কি করে বুঝলে যে আততায়ী ওধারেই কোথাও ছিল? বাগানের নরম মাটিতে আমরা একজোড়া জুতোর ছাপ দেখতে পেয়েছিলাম।
আচ্ছা, তারপর ওধারের বাগানে নিশ্চয়ই কেউ চলাচল করেনি? না। ফাল্গুনি এবার মিস্টার তালুকদারের দিকে চেয়ে বলল, চলুন স্যার, ওধারে গিয়ে দেখা যাক আততায়ীর পায়ের ছাপ এখনও ঠিকমতো পাওয়া যায় কিনা। অন্য কোনো প্রমাণও পাওয়া যেতে পারে। বেশ, চলুন। বেশ ভালো করে বাগানের মাটি পর্যবেক্ষণ করে দেখা হলো। একজোড়া পায়ের ছাপ বাগানের কিনারায় এসে শেষ হয়েছে। সেখান থেকে শুরু হয়েছে আর একজোড়া পায়ের ছাপ, যেন অন্য একজন লোক দূর থেকে এই আততায়ীকে অনুসরণ করেছিল। ফাল্গুনি বলল, এটা কি ব্যাপার তা তো বুঝতে পারছি না মিস্টার তালুকদার। না, অন্য একজন লোক দেখছি আততায়ীকে অনুসরণ। কিন্তু কে সেই লোক? এই ভদ্রলোকই বোধ হয় যদুপতি পোদ্দার। ইনি কৌতূহলের বশেই এই চক্রান্ত জালে আবদ্ধ হয়ে পড়েন। হাওড়া স্টেশন থেকে সেই আততায়ীকে অনুসরণ করে ইনি বোম্বাইয়ের দিকে গেছেন। স্টেশন থেকেই সেই ভদ্রলোক ফোন করে আমাকে এই কাজে নিযুক্ত করেছিলেন। আশ্চর্য লোক তো। হ্যাঁ, এই ধরনের একটু খামখেয়ালি এবং কৌতূহলী লোক বড় একটা দেখা যায় না। নিজের জীবন বিপদাপন্ন করেও ইনি এই জটিল সমস্যার পেছনে নিজেকে নিয়োজিত করেছেন। তা তো দেখতেই পাচ্ছি। তাহলে খুনি কি সেই অপরেশবাবুকে অনুসরণ করে বোম্বাইয়ের দিকে গেছে নাকি? আমার তাই ধারণা। কিন্তু এ ধরনের খুনের পেছনে কী স্বার্থ জড়িত ছিল সেটা কি বুঝতে পারেননি? না, আমার মনে হয় এর কারণ নিহিত আছে সেই বাক্সটার মধ্যে। কোন বাক্স? যে বাক্সটি বৃদ্ধ ভূদেববাবু অপরেশবাবুকে দান করেছিলেন, এবং যে সেই বাক্সটি নিয়ে যাচ্ছে বলেই বিপদের খাড়া সব সময়ই তার উপরে উদ্যত রয়েছে। আশ্চর্য তো। আশ্চর্য কিছুই নয়। ভূদেববাবুর এই বাক্সটির পেছনে হয়তো দীর্ঘদিন আততায়ীর নজর ছিল, কিন্তু এর আগে সে বোধ হয় কোনো সুযোগ পায়নি। ভূদেববাবু বোধ হয় নিজের বিপদের কথা জানতেন, তাই সুযোগ পেয়ে তিনি চুপি চুপি সেটি অপরেশকে দিচ্ছিলেন, যাতে সে ওটি বেশ ভালোভাবে রক্ষা করে। কিন্তু কেন? অপরেশবাবুর সঙ্গে ভূদেববাবুর কী সম্পর্ক সেটা এখনো বুঝতে পারছি না। যাক, চলুন এবার জানালার চারদিকটা বেশ ভালো করে দেখা যাক। জানালার খড়খড়ি তুলে এই আততায়ীকে গুলি করতে হয়েছিল, তাই এখানে তার হাতের ছাপ অবশ্যই পাওয়া যাবে। তা বটে, ওধারে বেশ ভালো করে নিরীক্ষণ করা উচিত। জানালার চারপাশটা বেশ ভালো করে দেখে ফাল্গুনি তার উপরে একটা চূর্ণ পদার্থ ছড়িয়ে দিল। জানালার সার্সির ওপর ফুটে উঠল অস্পষ্ট একটা ছাপ। ফাল্গুনি বলল, মিস্টার তালুকদার, এইবার ছাপটির ফটো তুলে নেবার ব্যবস্থা করুন। আমার মনে হয় কোনো পুরনো অপরাধীর হাতের ছাপের সঙ্গে এটা মিলতে পারে। তাই ছাপটা তুলে রেকর্ডিং ডিপার্টমেন্টে পাঠিয়ে দিন মিলিয়ে দেখবার জন্যে। তাহলে আমাদের কাজ অনেকটা সহজসাধ্য হয়ে আসবে। তা তো বটেই। মিস্টার তালুকদার তক্ষুনি থানায় ফোন করে দিলেন, যাতে সেখান থেকে উপযুক্ত ব্যবস্থা করা হয়। তারপর ফাল্গুনির দিকে চেয়ে প্রশ্ন করলেন, আপনার কি ধারণা আততায়ী বোম্বের দিকে গেছে? ফাল্গুনি হেসে বলল, হ্যাঁ, ও ব্যাপারটার তদন্ত বেঙ্গল পুলিশের এলাকার মধ্যে শেষ হবে না। আমি শুধু হাতের ছাপ ইত্যাদি থেকে আততায়ীর পরিচয়টা জানতে চাচ্ছি। তারপর আপনাদের ইন্ট্রোডাকশন নিয়ে আমাকে অবশ্যই বোম্বে যেতে হবে। কিন্তু এই হাতের ছাপ ছাড়া আর একটা বিষয়ও আমার জানবার ছিল। আশা করি ভালোভাবে জেনে সেটাও আমাকে জানাবেন। কি ব্যাপার বলুন? ভূদেববাবুর প্রথম জীবনের যতটা ইতিহাস জানা যায় সেটা আমাকে জানাবেন। আর ওর সম্পত্তির বর্তমান উত্তরাধিকারী কে কে সেটাও জানা দরকার। বেশ, সব দিক দিয়েই আপনাকে সাহায্য করব মিস্টার বোস। আমরা আপনার সফলতা কামনা করি। দুদিন পরের কথা, বেলা 8:30। ফাল্গুনি বসু তার নিজস্ব কক্ষে বসে কি যেন একটা জটিল বিষয় নিয়ে চিন্তা করছিল। এমন সময় বেজে উঠল টেলিফোনটা। ফাল্গুনি গিয়ে রিসিভারটা তুলে নিল। হ্যালো, কে? মিস্টার তালুকদার কথা বলছি। ধন্যবাদ। কি খবর মিস্টার তালুকদার? অনেকগুলি জরুরি খবর আছে ফাল্গুনিবাবু। বলুন। প্রথম খবর হচ্ছে হাতের ছাপের মালিকের সন্ধান পাওয়া গেছে। তাই নাকি? কে সেই লোক? বহুদিন আগে সে একটা জটিল কেসের আসামি ছিল। লোকটা বোধ হয় পাঞ্জাবি।
তবে দীর্ঘদিন বাংলাদেশে থাকার জন্যে সে বেশ ভালো বাংলা বলতে পারত। ওর নাম বিক্রম সিং থাপা। কিছুদিন আগে খবর পাওয়া যায় সে একটা বিরাট ক্রিমিনাল দলের প্রধান নায়ক। সে কি? হ্যাঁ, ওদের দলের নাম দিয়েছিল ওরা ক্রাইম ক্লাব। ওই আড্ডা থেকে নানা ধরনের মারাত্মক আইন অমান্যকারী কাজকর্ম করা হতো বলে খবর পাওয়া গেল। এই খবরটা বোধহয় বহুদিন আগে শুনেছিলাম। হ্যাঁ, প্রায় 5-6 বছর ধরে ওদের দলটা চলছে, কিন্তু আজ পর্যন্ত ওরা ধরা পড়েনি কেউ। না। সে কি? ওদের সিক্রেসিটা খুব বেশি। এই গোপনীয়তা ভেদ করে ওদের গ্রেপ্তার করতে পুলিশ সফল হয়নি। বুঝেছি। আর একটা দরকারি খবর আছে। কি ব্যাপার মিস্টার তালুকদার? বছর 6 আগে এই বিক্রম সিং থাপার সঙ্গে ভূদেববাবুর যে গোপন সংস্পর্শ ছিল সে প্রমাণ পাওয়া গেছে। তাই নাকি? হ্যাঁ, এরা দুজনে তখন একই দলে কাজ করত। সো ইন্টারেস্টিং। কিন্তু ভূদেববাবু দলের সঙ্গে জড়িত থাকলেও তার বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি কোনোদিন। আশ্চর্য। আমার মনে হয় এরা দুজনেই তখন দলের লিডার ছিল। এই বিক্রম সিং থাপা থাকতো সামনে আর ভূদেববাবু কাজ করতেন পেছনে, কিন্তু সেবার ধরা পড়ে যায় বিক্রম সিং। আমার মনে হয় বাক্সে যেসব দামি জিনিস ভূদেববাবুর কাছে ছিল তার আসল মালিক হওয়া উচিত এদের দুজনের, কিন্তু প্রমাণাভাবে সেবার ভূদেববাবু ধরা পড়েননি আর বিক্রম সিংয়ের 3 বছর জেল হয়েছিল। কিন্তু 3 মাস পরেই ও জেল থেকে পালায়। তারপর থেকে এতদিন পর্যন্ত সে ভূদেববাবুর পেছনে পেছনে ছিল শুধু এই বাক্সটা নেবার জন্যে, কিন্তু কোনো দিনই ভূদেববাবুর কাছ থেকে সে এটা নিতে পারেনি, কারণ তিনি ওটা অত্যন্ত সাবধানে রক্ষা করতেন। অনেকগুলো জিনিস পরিষ্কার হয়ে গেল আমার কাছে। আর একটা কথা। কি কথা বলুন? ভূদেববাবু কি সেবার ধরা পড়ার পরেই দল ছেড়ে দেন? হ্যাঁ, তবে বিক্রম সিং সম্বন্ধে কোনো কথা তো তিনি কখনো থানায় রিপোর্ট করেননি। না, ওদের মধ্যে এদিক থেকে একটা আশ্চর্য মিল ছিল, কারণ ওরা জানতো থানায় গিয়ে সব কথা প্রকাশ করে বললে শাস্তি পেতে হবে দুজনকেই। বুঝেছি। আপনার খবরগুলো আমার সত্যি খুব কাজে লাগবে মিস্টার তালুকদার। ধন্যবাদ। কিন্তু আরও যে 2-একটা কথা আমার জানবার ছিল সে সম্বন্ধে তো কিছু জানালেন না। ও, আপনি বোধহয় অপরেশবাবু নামে যে লোকটি বাক্সটি নিয়ে গেছেন তার সম্বন্ধে প্রশ্ন করছেন। হ্যাঁ, এ সম্বন্ধে যতদূর জেনেছি সেটাই আপনাকে জানাচ্ছি। আমি খবর পেয়েছি যে অপরেশবাবু নামে যে লোকটি ভূদেববাবুর বাক্সটি নিয়ে বোম্বের দিকে গেছেন তার সঙ্গে ভূদেববাবুর কন্যা অনিমার বিবাহ স্থির হয়েছিল। অনিমা? হ্যাঁ, ভূদেববাবুর সমস্ত সম্পত্তির উত্তরাধিকারিণী হচ্ছেন তার একমাত্র মেয়ে অনিমা দেবী। তিনি ছিলেন পাটনাতে। পাটনাতেই তার সঙ্গে বোধহয় অপরেশবাবুর পরিচয় হয়। অপরেশবাবুর সঙ্গে অনিমা দেবীর পরিচয় নিবিড়তর হয় এবং ওদের বিবাহ স্থির হয় বলেই বোধহয় ভূদেববাবু এই বাক্সটা অপরেশবাবুর হাত দিয়ে বোম্বেতে পাঠান। তার ইচ্ছা ছিল সেটি বোম্বের কোনো এক ব্যাংকের সেফ ডিপোজিট ভল্টে জমা রাখা হবে। কিন্তু বিক্রম সিং সম্বন্ধে কি তিনি একেবারেই ওয়াকিবহাল ছিলেন না? অবশ্যই তিনি জানতেন, আর সেই জন্যই অত্যন্ত গোপনে তিনি ওটি বোম্বেতে চালান দিতে চেয়েছিলেন। কিন্তু তার আগেই বিক্রম সিং সব কিছু টের পেয়ে যায়। যে সময় তিনি বাক্সটা অপরেশবাবুকে দেন সেই সময়েই সে বাইরে থেকে ভূদেববাবুকে গুলি করে, কিন্তু বাক্সটা নিতে সে সক্ষম হয়নি বলেই বোধহয় বোম্বে পর্যন্ত তাকে অনুসরণ করে চলেছে। কিন্তু অনিমা দেবী পাটনায় আছেন কিনা সে খবর জানেন কি? হ্যাঁ, যতদূর খবর নিয়ে জানলাম তিনি 4-5 দিন আগেই অপরেশবাবুকে কলকাতায় পাঠিয়ে নিজে বোম্বের দিকে গেছেন। আর কোনো কথা না বলে ফাল্গুনির টেলিফোনের রিসিভারটা নামিয়ে রেখে ভবিষ্যতের কার্যপদ্ধতি সম্বন্ধে চিন্তা করতে লাগল। সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ। রাত 8:30টার কম নয়। আধারের আড়ালে পৃথিবী মুখ লুকিয়েছে। বোম্বের দাদার অঞ্চলের ক্ষুদ্র একটি রাস্তা থেকে যে অপরিসর পথটি উত্তর দিকে বেরিয়ে গেছে তারই মধ্যে অবস্থিত এই গুজরাটি হোটেলটি। হোটেলটাতে সাধারণ কুলি, মজুর ও নিচু শ্রেণীর লোকেরা পানাহার করে থাকে। রাত একটু গভীর হলেই হোটেলের কক্ষগুলিতে বয়ে যেতে থাকে স্ফূর্তির স্রোত। হোটেলের মালিক
পট্টনলাল নামে এক ব্যক্তি। দোহারা চেহারা তার, স্ফীত বুক, কানের পাশে ডান দিকে বিরাট একটা ক্ষতচিহ্ন। বহুদিন পূর্বে কোনো এক সময় সে যে কী ধরনের দুর্দান্ত ছিল, ক্ষতচিহ্নটা তারই সাক্ষ্য বহন করে চলেছে। হোটেলের লোকজনের সংখ্যা আজ খুব বেশি নয়। মাসের শেষ দিকে যখন সাধারণ লোকের হাতে পয়সাকড়ির অভাব থাকে তখন ভিড়টা একটু কমই হয়ে থাকে। তবে মাসের প্রথম সপ্তাহে ভিড়টা হয় বেশি। তার কারণও অবশ্য আছে। মাসের গোড়ার দিকে মাইনে পায় বলে শ্রমিক ও মধ্যবিত্তদের হাতে পয়সা থাকে বেশি। এই হোটেল থেকে কিছু দূরে একটি বাড়ির কোণে দেখা গেল অদ্ভুত পোশাক পরা একজন লোককে। কালো স্যুট পরনে, মাথায় ফেল্ট হ্যাট, মুখটা কালো আবরণে ঢাকা। রাতের আধারে একটি ছায়ামূর্তি যেন। নিঃশব্দে সে দাঁড়িয়ে কারো জন্যে অপেক্ষা করছিল। কিন্তু কে যে তার লক্ষ্য তা তার হাবভাব দেখে বোঝা যায় না মোটেই। এইভাবে বহুক্ষণ কেটে গেল। এক সময় দূরে দেখা গেল বেটে মতো একটি লোক ধীর পায়ে হোটেলের দিকে এগিয়ে আসছে। লোকটিকে দেখেই ছায়ামূর্তির মনে যেন আনন্দের সঞ্চার হলো। সে অপেক্ষা করতে লাগল চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। আগন্তুক বেটে লোকটি ধীরে ধীরে হোটেলে প্রবেশ করল। হোটেলের সাধারণ খদ্দেররা একটা বড় হলঘরে বসে পানাহারে মত্ত ছিল। তার ঠিক পাশের ছোট একটা ঘরে যে জুয়া খেলার বন্দোবস্ত আছে সেখানেও ব্যস্ত ছিল অনেকে। সেখান থেকে ভেসে আসছিল ঘন ঘন চিৎকার আর হট্টগোলের রেশ। আগন্তুক বেটে লোকটি ধীরে ধীরে হোটেলের মধ্যে প্রবেশ করে সামনেই একজন লোককে দেখতে পেয়ে প্রশ্ন করল, আমি মালিক শ্রী পট্টনলালের সঙ্গে দেখা করতে চাই। ও, তিনি ভেতরে আছেন, ডেকে দাও তাকে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ডেকে দিচ্ছি। লোকটির হাতে একটা 10 টাকার নোট গুজে দিতেই সে আনন্দে উৎফুল্ল হয়ে শীষ দিতে দিতে ভেতরের দিকে প্রস্থান করল। একটু পরেই মালিক শ্রী পট্টনলাল খোঁড়াতে খোঁড়াতে হোটেলের মধ্যে প্রবেশ করল। কি খবর স্যার? চিনতে পারো? আজ্ঞে আপনি হুজুর। চিনব না মানে? আপনার মতো মহাজন ব্যক্তি। মনে আছে তাহলে? বনারীলালজিকে চেনে না? দাদারে এমন লোক কজন আছে আমার জানা নেই। তা ভালো, কিন্তু একটা জরুরি খবরের দরকার ছিল যে পট্টনলাল। কি খবর বলুন? এই অঞ্চলের সব কিছু খবরাখবর তোমার জানা আছে তো? হুজুরের দয়ায় এই এলাকায় যা কিছু ঘটনা ঘটুক না কেন সব আমার এই নখদর্পণে। ভালো ভালো, তোমার নখদর্পণের জোর যে কত তা এখনই প্রমাণ হয়ে যাবে। কিভাবে হুজুর? একটা কথার উত্তর দাও দেখি। কি খবর টবর কিছু নাকি? হ্যাঁ হ্যাঁ, 2 পয়সা বকশিস মিলবে। বেশ, জিজ্ঞেস করুন। হুজুরদের দয়াতেই তো খেয়ে পড়ে বেঁচে আছি। শোনো, আমার এক দুষ্ট বন্ধু আমাকে ঠকিয়ে গা ঢাকা দিয়েছে, তার খোঁজ চাই। তার নামটা বাতলে দিন হুজুর। লোকটা বাঙালি কুত্তা, অপরেশ তার নাম। 10 লাখ টাকার মাল নিয়ে বাংলা মুলুক ছেড়ে পাড়ি দিয়েছে বোম্বাইতে। ওহো, তাহলে হুজুরের সঙ্গে শত্রুতা হলো কি করে? বাজে বকো না। না না, ঘাট মানছি, কিন্তু ব্যাপার কি? 500 মিলবে, শুধু লোকটার খবর চাই। আমার কাছে 10,000 টাকায় বিক্রি করবার জন্যে রাজি হয়ে জিনিসগুলো নিয়ে সে এখন দিব্যি গা ঢাকা দিয়েছে। এখন উপায়? ওর খোঁজটা পেলেই একেবারে টুটি টিপে ধরব। কিন্তু হুজুর, এত বড় একটা কাণ্ড চট করে করে ফেলতে গেলে আবার পুলিশ টুলিশ। সে ভাবনা তোমার নয় পট্টনলাল। বেশ, তাহলে হুজুর আমার এখানেই থাকুন। একটা ঘর দিচ্ছি, খান দান বিশ্রাম করুন, তারপর খবরটা জেনে নিয়ে আপনাকে বলে দিচ্ছি। তোমার হোটেলেই থাকবো পট্টনলাল, কোনো চিন্তা নেই তোমার, কিন্তু খবরটা আগে। রুপায়া? এ নাও অগ্রিম 300। বাবা, তোফা। এবার তাহলে শুনুন হুজুর, তিনি অর্থাৎ অপরেশ নামের একজন বাঙালি লোক আর একটি মেয়ে এই হোটেলেরই দোতলায় 13 নম্বর ঘরে আজ এসে উঠেছেন। বলো কি? হ্যাঁ হুজুর। কিন্তু মেয়ে? হ্যাঁ হুজুর, যুবতী নারী। তার নামটাম কিছু জানো কি? হ্যাঁ হুজুর,
হোটেলের খাতায় লেখা আছে অনিমা দেবী না কি যেন। অনিমা? অনিমা এখানে? হ্যাঁ, কিন্তু অনিমা এখানে কেন? পাটনা থেকে তাহলে এর মধ্যেই এসে পড়েছে দেখতে পাচ্ছি। কিন্তু কি তার এই হঠাৎ আগমনের উদ্দেশ্য? জানি না হুজুর, তবে খবরটুকু পাকা। ধন্যবাদ, তোমার হোটেলেই থাকবো আমি। এ নাও অগ্রিম টাকা 200। আজ থেকে একটা সিট রিজার্ভ করলাম আমি। হো হো করে হাসতে হাসতে পট্টনলাল খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে চলল হোটেলে সিটের ব্যবস্থা করতে। মিনিট 10 পর পট্টনলালের হোটেলে ঠিক অপরেশের পাশের ঘরটি নির্দিষ্ট হলো বনোয়ারি লালের জন্যে। কাজ শেষ করে পট্টনলাল নিচে নেমে এলো। খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছিল তার মুখ। সত্যি আজ তার জীবনের একটা শুভ দিন, সন্দেহ নেই। পরপর এতগুলো টাকা তার ভাগ্যে এসে জুটেছে। নিজের ঘরটিতে বসে চিন্তায় বিভোর হয়ে পড়ল পট্টনলাল। খট 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 পরপর 3 বার দরজার কড়াটা ধরে কে যেন সজোরে ঝাঁকুনি দিল বলে মনে হলো তার। কে? আমি। গলাটা যেন পরিচিত। পট্টনলাল দরজা খুলল। আগন্তুকের হাতে একটা নিকোষ কালো রিভলভার। তার কালো চকচকে নলটা যেন পট্টনলালের দিকে চেয়ে বিষাক্ত হাসি হাসছে। এভাবে প্রকাশ্যে তার হোটেলে তার বুকের ওপর রিভলভার তুলে ধরবার সাহস জোগালো কার? কে আপনি? তেজের সঙ্গে কথাটা বললেও পট্টনলালের গলার স্বরটা কেঁপে উঠল যেন। আগন্তুক ঈষৎ হেসে মুখের ওপরকার কালো কাপড়ের আবরণটা সরিয়ে ফেলল। চিনতে পারো পট্টনলাল? আপনি আপনি এখানে? মানে হুজুর, ক্রাইম ক্লাব? থাক, ওরকম উল্টো পাল্টা কথা বলে কোনো লাভ নেই পট্টন। আমি স্বীকার করছি, আমি ক্রাইম ক্লাবের জেনারেল সেক্রেটারি বিক্রম সিং থাপা। 1.5 ঘন্টার ওপর আমি তোমার হোটেলের বাইরে ওই ব্লাইন্ড লেনের মোড়ের ছোট বাড়িটার আড়ালে দাঁড়িয়েছিলাম। ঠিক যে জন্যে অপেক্ষা করছিলাম আমি, সে কাজ সফল হয়েছে আমার। হুজুরের কথাটা ঠিক বুঝতে পারছি না আমি। মানে আপনি সফল হলেন যে কাজে, সেটা যে কি তা আমি জানবো কেমন করে? জানবার প্রয়োজন নেই। যে লোকটার জন্যে পরম সমাদরে সিটের ব্যবস্থা করলে, সে আছে কোন ঘরে? 13 নম্বর ঘরের পাশে হুজুর, মানে 14 নম্বর। কোথায়? দোতলায়। 13 নম্বর ঘরে কে আছে? কে নয় হুজুর, বলুন কারা? তার মানে একজন বাঙালি আর একটা মেয়ে। কিন্তু তুমি এভাবে টাকার লোভে এই শয়তান লোকটাকে, মানে এই বনোয়ারিলালকে হোটেলে আশ্রয় দিলে কেন? মানে হুজুর, বুঝতেই তো পারছেন, আমরা গরিব মানুষ। টাকা পয়সা দিলে সবাইকেই জায়গা দিতে বাধ্য হই। কিন্তু কিছু যেন মনে করবেন না হুজুর, লোকটাকে আপনার শত্রু জানলে কি আর? শত্রু? না না, শত্রু সে মোটেই নয়। ভালোই হয়েছে পট্টনলাল, আমি চোরের ওপর আর এক হাত খেলা দেখাবো বলে মনস্থ করেছি। এখন কতদূর সফলতা অর্জন করতে পারবো সেটাই হচ্ছে দুশ্চিন্তা। তোমাদের মতো বেঈমান লোকেরা যখন এখানে অবস্থান করছে, তখন প্রত্যক্ষভাবে সফল হওয়ার আশা একটা দুরাশা মাত্র। কিন্তু মনে রেখো পট্টনলাল, এতটুকু বেঈমানি প্রকাশ হয়ে পড়লে তোমাকে রক্ষা করে এমন লোক পৃথিবীতে নেই। পট্টনলালের মুখের চেহারা ফ্যাকাশে হয়ে এসেছিল। সে অনেক কষ্টে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, মানে আপনি বিনা কারণে মিথ্যা এভাবে রাগ করলে কি করে চলে হুজুর? মানে ক্রাইম। থামো, তোমার বক্তৃতার প্রবাহ বন্ধ না হলে তোমার মুখ জোর করে বন্ধ করতে বাধ্য হব আমি। শয়তানিরও একটা সীমা আছে পট্টনলাল। যাক, আমি চললাম দোতলায়, দেখি ওধারে তোমার দোস্ত বনোয়ারি এতক্ষণে কত দূর কী করলো। কোনো দিনই সে আমার দোস্ত নয় হুজুর। সে কথা আর মুখ ফুটে না বললেও চলবে। পৃথিবীতে ওর মতো শয়তান লোক কটি আছে আমার জানা নেই। যেদিন সে বুড়োর টাকার সন্ধান পেয়েছে, সেদিন থেকে ও তার পেছনে যেন চীনের জোকের মতো লেগেছিল। অবশেষে অপরেশটাকে 10,000 টাকা লোভ দেখিয়ে কাজ বাগাবার চেষ্টায় ছিল শয়তান। শেষে কিনা বোম্বে পর্যন্ত ধাওয়া করেছে। আমি ওর খোঁজ পেয়েই তককে তককে ছিলাম। এবার দেখি ওরই একদিন কি আমারই একদিন। রিভলভারটা পকেটে ফেলে সিংহ বিক্রমে ঘর ছেড়ে বেরিয়ে যায় বিক্রম সিং। ওধারে তখন হোটেলের ঠিক সামনে একটা পাবলিক টেলিফোন থেকে
যদুপতি পোদ্দারকে ফোন করতে দেখা গেল। স্থানীয় পুলিশ স্টেশনের নম্বর চেয়ে নিয়ে সে বলছিল, হ্যালো, ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট হতে চলেছে, সিরিয়াস থিংস উইল টেক প্লেস, মারাত্মক ব্যাপার ঘটতে পারে। বিক্রম সিং থাপা, ক্রাইম ক্লাবের দলপতি, একজন বাঙালিকে হত্যা করবার জন্য তার পিছু নিয়েছে। দাদারের গুজরাটি হোটেলে হানা দিয়েছে সে। হ্যালো, যদুপতি পোদ্দার স্পিকিং, হ্যালো। এধারে সেই হোটেলের ১৩ নম্বর ঘরে ঠিক সময় যে দৃশ্যের অভিনয় চলছিল তা যেমন মারাত্মক তেমনি অভূতপূর্ব। একটা খাটে হেলান দিয়ে শুয়েছিল অনিমা। অপরেশ দাঁড়িয়েছিল ঠিক তার পাশটিতে। অনিমা বলল, তুমি কালকের মধ্যেই ওটা ব্যাংকে রাখবার ব্যবস্থা করে ফেলো। অপরেশ বলল, সে তো বটেই, আর এক মুহূর্তও যে ওটা এখানে রাখা নিরাপদ নয় তা জানি, কিন্তু আজ রবিবার, ব্যাংক বন্ধ, কালও অর্ধেক দিন বন্ধ গেছে, আগামীকালের আগে সম্ভব হচ্ছে না কোনো মতেই। অনিমা প্রশ্ন করল, তুমি কি ঠিক জানো যে কেউ তোমাকে অনুসরণ করেছে? অপরেশ বলল, হ্যাঁ, সে সম্বন্ধে সন্দেহের কোনো অবকাশই আমার নেই। কি করে এ ধারণা হলো তোমার? ব্যাপারটা আরও খুলে না বললে কি তোমার বুঝতে এতই অসুবিধা হচ্ছে? না, তবে বেশ, ভালো করেই বুঝিয়ে দিচ্ছি তোমায়। আমি ট্রেনের যে কামরাতে করে চলেছিলাম ঠিক সেই কামরাতেই অপর যে একজন যাত্রী ছিল তার বয়স ও চেহারা ছিল প্রায় আমার মতোই। যে লোকটা আমাকে অনুসরণ করেছিল সে ট্রেনের কামরায় উঠে ভুল করে তাকেই আক্রমণ করে বসে। তার এই ভুলের জন্যেই সে যাত্রা বাক্সটা রক্ষা পেয়ে যায়। ওধারে গার্ড ও ট্রেনের অন্যান্য সকলে এসে পড়ার জন্যে সে দ্রুত পলায়ন করে আত্মরক্ষা করতে বাধ্য হয়। কিন্তু তারপরেও সে যে বোম্বে পর্যন্ত অনুসরণ করবে তার নিশ্চয়তা কি? যে লোক ভূদেববাবুকে হত্যা করতে পারে নির্বিবাদে, যে গোপনে মাঝরাতে ট্রেনের কামরায় হানা দিয়ে বাক্সটা ছিনিয়ে নেবার জন্য চেষ্টা করতে পারে, তার অসাধ্য কাজ কিছুই নেই। সে জানে ওটার মূল্য কত, তাই একবার ব্যর্থ হলেও পরবর্তীবারে সফল হবার আশা নিয়ে নিশ্চয়ই অনুসরণ করেছে আমাকে। বুঝেছি, কিন্তু এখনও পর্যন্ত তাকে দেখলাম না কেন? কিংবা সে যে অনুসরণ করেছে তার প্রমাণও তো পাচ্ছি না। হয়তো সুযোগ খুঁজছে। তা অবশ্য। কথা শেষ হলো না। খট 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 কড়াটা নড়ে উঠল সজোরে। কে? প্রশ্ন করে অপরেশ। একটু জরুরি প্রয়োজনে দেখা করতে চাই, দরজাটা খুলুন দয়া করে। অপরেশ খানিকটা চিন্তা করেই দরজাটা খুলে ফেলল। কিন্তু খুলে ফেলতেই যাকে সে সামনে দেখতে পেল তাকে এভাবে এখানে দেখবার জন্যে সে যেন প্রস্তুত ছিল না। তুমি? ভূত দেখার মতোই চমকে উঠল অপরেশ। হ্যাঁ, আমি বনোয়ারি লাল। কিন্তু কি প্রয়োজনে তোমার এখানে আগমন তা কি জানতে পারি আমি? সেটা অবশ্যই তোমার অজানা নয় অপরেশ। অজানা না থাকলেও খুব বেশি জানি বলেও মনে হচ্ছে না যেন। বেশ, সোজা কথাতেই আসা যাক। কি বলো বন্ধু? আমি চাই সেই বাক্সটা যেটা তুমি আমার কাছে 10,000 টাকায় বিক্রি করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলে। প্রতিশ্রুতি দিইনি, দেবো কিনা চিন্তা করবার অবকাশ নিয়েছিলাম মাত্র, কিন্তু এখন ভেবে দেখছি ওটা দেওয়া সম্ভব হবে না আমার পক্ষে। কেন? আমি মনস্থির করেই কথা বলছি। কিন্তু তুমি ওটা আমার কাছে দেবে এই শর্তেই ওটার সম্বন্ধে সব কিছু খোঁজখবর দিয়েছিলাম। কথা বাড়িয়ে লাভ নেই বন্ধু, এখন ওটা আমার সম্পত্তি। আমি না দেওয়া পর্যন্ত তোমার ওটা পাবার নিশ্চয়ই কোনো অধিকার নেই। কাজেই তুমি নিশ্চিন্তে পথ দেখতে পারো। কিন্তু তোমার ধূর্ততার সীমারেখা আমার জ্ঞানের মধ্যে এসে গেছে, কাজেই ওসব বাজে কথায় ভুলিয়ে দেবার চেষ্টা করো না। ওটা দেবে না তাহলে? না। এই তোমার শেষ কথা? হ্যাঁ, দিস ইজ মাই ফাইনাল ওয়ার্ড। কথার সঙ্গে সঙ্গে বনোয়ারিলাল যেন স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠল মেঝের ওপর হাত দেড়েক। তার সঙ্গে সঙ্গে তার জোড়া পায়ের যে লাথিটা গিয়ে অপরেশের পেটের ওপর পড়ল সেটা সহ্য করা যে কোনো সাধারণ মানুষের সাধ্যাতীত। অপরেশ মেঝের এক কোণে গিয়ে ছিটকে পড়তেই বনোয়ারি জামার ভিতর থেকে একখানা ধারালো ছোরা বের করে এগিয়ে গেল তার দিকে। চোখের সামনে এই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেয়ে আতঙ্কে শিউরে উঠল অনিমা। তার কণ্ঠ ভেদ করে একটা আর্ত চিৎকার বাতাসে ছড়িয়ে পড়ল। ওধারে বনোয়ারিলাল ধারালো ছোরাটা হাতে এগিয়ে এসে অপরেশের বুকের ওপরে বসে পড়ল।
তারপর অপরেশের বুকে ছোলাটা বসিয়ে দেবার জন্যে সে যেই হাতটা তুলেছে, এমন সময় প্রচণ্ড একটা শব্দ শুনতে পেয়ে চমকে উঠল অনিমা। কোথা থেকে আচমকা একটা পিস্তলের গুলি এসে লাগলো বনোয়ারি লালের হাতে। হাত থেকে ছোলাটা ছিটকে পড়ল তার। হাতটা চেপে ধরে ছুটতে ছুটতে ঘর থেকে বেরিয়ে গেল সে। অপরেশের জ্ঞান তখনও সম্পূর্ণ ফিরে আসেনি। অনিমা দ্রুত ঘর ছেড়ে বাইরে বেরিয়ে গেল। তার চোখের সামনে ভেসে উঠল একটা অদ্ভুত মূর্তি, দ্রুত করিডোর পার হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে। হোটেলের ঠিক সামনে তখন একটা পুলিশ ভ্যান এসে থামল। তদন্তের সূত্রগুলি একত্র করে প্রথমেই যে ধারণাটা ফাল্গুনির মাথায় এসে বাসা বাঁধল তা হচ্ছে, এই রহস্যের কেন্দ্রস্থল হচ্ছে বোম্বে শহর। তাই খুনিকে গ্রেপ্তার করতে হলে অথবা সফলতার পথে অগ্রসর হতে হলে তাকে অবশ্যই বোম্বের পথে পাড়ি দিতে হবে। কিন্তু ওধারে ঘটনার গতি এতদিনে কতদূর এগিয়ে চলেছে তা কে জানে। চিন্তিত হয়ে পড়ল ফাল্গুনি। তাকে এগিয়ে যেতে হবে অত্যন্ত অল্প সময়ের মধ্যে। যদুবরী পোদ্দার নামে যে লোকটা তাকে ফোন করে খবরগুলো জানিয়েছিল, তাকে পেলে সেখানে তার সুবিধা হবে। কিন্তু তা না হলে বিচিত্র এক জটিল পরিস্থিতির সামনে গিয়ে পড়বে সে। তখন তার কোনো উপায়ই থাকবে না ব্যাপারটির মীমাংসা করবার। কিন্তু অত্যন্ত অল্প সময়ের মধ্যে সেখানে গিয়ে উপস্থিত হবার মতো কোনো উপায় নেই তার সামনে। তবে হ্যাঁ, ফাল্গুনির মনে পড়ল তার সামনে একটা উপায় এখনও খোলা আছে, আর তা হচ্ছে প্লেনে চড়ে বোম্বের পথে পাড়ি দেওয়া। মাত্র কয়েক ঘন্টার মধ্যে সে বোম্বে গিয়ে পৌঁছতে পারে বটে, কিন্তু সেখানে প্রত্যেকটি থানায় খবর নিয়ে কত দূরই বা এগোনো যাবে। তবুও যতটা হয় করতে তাকে হবে। ফাল্গুনি তার চাকরটাকে ডেকে হুকুম দিল, এক্ষুনি বিছানাপত্র যা আছে সব গুছিয়ে ফেল, একটা হোল্ডল আর সুটকেসে। আর কিছুর প্রয়োজন নেই, আমাকে আজই বোম্বে যেতে হবে। বোম্বে? হ্যাঁ হ্যাঁ, সেখানে আজ বিকালের মধ্যে পৌঁছতে হবে আমাকে। আজ রাতে সেখানে কোন দৃশ্যের অভিনয় হবে তা ভেবে আমি ভয়ে আটকে উঠছি। কিন্তু এখন বেলা 9টা, সন্ধ্যার মধ্যে কি করে বোম্বে পৌঁছবেন হুজুর? সে ভাবনা তোর নয়, আমাকে প্লেনে যেতে হবে। এক্ষুনি ব্যাংকে যাচ্ছি টাকা তুলতে। সেখান থেকে সোজা দমদম এরোড্রোমে যাব। সেখানকার মিস্টার মরিস আমার বন্ধু। যা করে হোক ব্যবস্থা হবেই। তুই সোজা জিনিসপত্র নিয়ে দমদম চলে যাবি ট্যাক্সি করে। আমার জন্য অপেক্ষা করবি সেখানে। আচ্ছা হুজুর। কথা না বাড়িয়ে ফাল্গুনি সোজা ঘর থেকে বেরিয়ে যায়। আলোকোজ্জ্বল বোম্বে শহর যেন সাজানো একটি ছোট্ট কবিতা, অপূর্ব সৌন্দর্যে মণ্ডিত। কিন্তু এর প্রতিটি গগনচুম্বী প্রাসাদের মনোহারিত্বের পেছনে কোন গোপন অন্ধকোণে যে একটা বিষাক্ত বাষ্পের কুণ্ডলী উদ্বেল হয়ে উঠেছে তা ছিল ডিটেকটিভ ফাল্গুনি বসুর ধারণার বাইরে। মাত্র আধ ঘন্টা আগে সে এখানে এসে পৌঁছেছে। সান্তাক্রুজ এরোড্রোম থেকে ফাল্গুনি স্থির করল যে দাদারে তার এক বন্ধুর বাড়িতে গিয়ে উঠবে। মেলাডো অবশ্য তার এক দূর সম্পর্কীয় আত্মীয় থাকেন, কিন্তু দীর্ঘদিন তার কোনো খোঁজ খবর ফাল্গুনির জানা ছিল না। তিনি সেখানে আছেন কিনা কে জানে। একখানা বেবি ট্যাক্সিতে চেপে বসে ফাল্গুনি বলল, চালাও দাদার। ঘণ্টাখানেকের কিছু বেশি সময় লাগলো দাদারে পৌঁছতে। সমস্ত জিনিসপত্র বন্ধুর বাড়িতে রেখে স্বল্প কথায় সব কিছু আলাপ আলোচনা শেষ করে ফাল্গুনি আবার গাড়িতে উঠে বলল, থানার দিকে চালাও। তার ইচ্ছা ছিল নিজের পরিচয় দিয়ে সে স্থানীয় থানার সাহায্য চাইবে। তারপর প্রত্যেক থানায় খোঁজ নিয়ে জানবে যদুবতী পোদ্দার বা অপরেশের কোনো খোঁজ পাওয়া যায় কিনা। থানার অফিসার তার সঙ্গে পরিচিত হয়ে আনন্দিত হলেন। তার নাম মিস্টার দীনদয়াল সিং, জাতিতে পাঞ্জাবি, কাজে অফুরন্ত উৎসাহ। ফাল্গুনির কাছ থেকে সমস্ত শুনে তিনি বললেন, হ্যাঁ, মাত্র আধ ঘন্টা আগে যদুপতি পোদ্দার নামে একজন লোক আমাকে ফোন করেছিল বটে, কিন্তু আমি তার সেই ফোনটাকে অতটা গ্রাহ্য করিনি। তবে একবার পেট্রোলে সেদিকে যাব, এটা অবশ্য স্থির করে ফেলেছি। তার কথা শুনে ফাল্গুনি যেন চমকে উঠল। বলেন কি স্যার? এর পেছনে একটা সাংঘাতিক ষড়যন্ত্র লুকিয়ে আছে। চলুন এক্ষুনি আমরা সেদিকে যাই। এতক্ষণ যে কী ব্যাপার ঘটে গেছে তা জানা নেই আমার। সত্যি ব্যাপারটা বহুদূর গড়িয়েছে। কী ব্যাপার স্যার? ফাল্গুনি তখন ধীরে ধীরে সমস্ত ঘটনা খুলে বলল তার কাছে।
শুনে তিনি বললেন, সো স্ট্রেঞ্জ। তিনি তক্ষুনি 4 জন আর্মড পুলিশ নিয়ে লরিতে চেপে বসলেন। থানায় টেলিফোন করেও যদুপতি নিশ্চিন্ত হতে পারে না। ঘটনার আকস্মিক পরিবর্তন ও দ্রুত গতি বিস্মিত করেছে তাকে। কে যে কোন দলে আর কে কি উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে সেই জটিল জাল ভেদ করাই যেন সবচেয়ে অসম্ভব বলে মনে হচ্ছিল তার। হোটেলের ওপরে দৃষ্টি রাখবে বলে স্থির করল সে, কিন্তু হোটেলে বিক্রম সিংয়ের দেখা আর পাওয়া গেল না। অপরেশ আর অনিমার সঙ্গে দেখা করলে কেমন হয়? ওদের ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল যদুপতি। বাধা দিল একজন ওয়েটার। কাকে চান? অপরেশবাবুকে। কি প্রয়োজন? জরুরি। আগে তাকে খবর দিয়ে আসি। আমার প্রয়োজন অত্যন্ত জরুরি, অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। ওয়েটারের বাধা প্রায় অগ্রাহ্য করেই সে দোতলার দিকে পা বাড়ালো, কিন্তু বাইরে থেকে শোনা গেল প্রচণ্ড ধস্তাধস্তির শব্দ। জানালা দিয়ে উঁকি মারতেই যে দৃশ্য তার চোখে পড়ল তা সত্যিই ভয়াবহ। কলকাতায় যে লোকটা 10,000 টাকা দিয়ে অপরেশের কাছ থেকে বাক্সটা কিনতে চেয়েছিল, সেই লোকটা একটা ধারালো ছোরা বের করে অপরেশের বুকের ওপর বসে তাকে খুন করতে উদ্যত। আতঙ্কে শিউরে উঠে অনিমা ঘরের এক কোণে দাঁড়িয়ে। অন্য কোনো উপায় না পেয়ে যদুপতি শেষ সম্বল রিভলভারটা তুলে আততায়ী বনোয়ারির হাত লক্ষ্য করে গুলি ছুড়ল। এই ঘটনাটার বর্ণনা আগেই দেওয়া হয়েছে। বনোয়ারি তক্ষুনি এক লাফে অপরেশকে ছেড়ে দিয়ে দরজা খুলে সিঁড়ির দিকে দৌড় দিল, আর তার ঠিক একটু পরেই তাকে অনুসরণ করল অনিমা। যদুপতি হতভম্ব হয়ে গিয়েছিল। শুধুমাত্র বিক্রম সিং থাপার অস্তিত্বই সে জানত, কিন্তু কলকাতার বনোয়ারিও যে ওর পেছনে ছুটে এসেছে তা তার ধারণার সম্পূর্ণ বাইরে ছিল। আর সকলের পেছনে এসেছে সে। এখন এই ত্রিমূর্তির সংগ্রামে কে জয়ী হবে তা ভগবান জানেন। কিন্তু ফাল্গুনী বসুকে সে যে এই কাজে নিয়োগ করল, সে কি ঘটনার গুরুত্ব এতটুকু উপলব্ধি করেনি? আর করলেও সে এখনও পর্যন্ত এখানে এসে উপস্থিত হলো না কেন? তার পক্ষে বেশিক্ষণ এভাবে এদের বাধা দেওয়া হয়তো সম্ভব হবে না। বাইরে গাড়ির শব্দ শোনা গেল। ভারী বুটের শব্দ এগিয়ে এলো হোটেলের দিকে। বোধহয় পুলিশ এসেছে। তার ফোন পেয়েই বোধহয় পুলিশ এসে হোটেলে হানা দিয়েছে। যদুপতি একটু নিশ্চিন্ত হলো। যাক, এবার আর ভয়ের কিছু নেই। কিন্তু ও কি? রাস্তার পাইপে একজন লোক জানালার উপরে এসে উঠেছিল। দোতলার জানালায় কোনো গরাদ নেই। লোকটা লাফিয়ে ঘরের মধ্যে গিয়ে পড়ল। আপাদমস্তক ওয়াটারপ্রুফে আবৃত। এ নিশ্চয়ই সেই বিক্রম সিং থাপা, ক্রাইম ক্লাবের সভাপতি। কিন্তু ও একা কেন? সঙ্গে আর কাউকেই দেখা যাচ্ছে না। বোধহয় একাই সমস্ত জিনিসটা আত্মসাৎ করতে চায়। সে ঘরের মধ্যে লাফিয়ে পড়তেই থমকে পিছনের দিকে চাইল অপরেশ, কিন্তু তার কিছু করবার ছিল না। বিক্রম সিংয়ের হাতের চকচকে কালো অটোমেটিকটা তার মুখ বন্ধ করে রাখল। বাক্সটা কই? বিক্রম সিংহের কণ্ঠ সিংহের গর্জনের মতোই। জানি না। অপরেশ যেন দৃঢ় প্রতিজ্ঞ। প্রয়োজন নেই, আমি আগেই জানি কোথায় আছে। বিক্রম সিং নির্ভীক পদক্ষেপে টেবিলের দিকে এগিয়ে যায়। তারপর ড্রয়ারটাতে টান দেয় সজোরে। আনন্দে তার চোখ দুটো চকচক করে ওঠে। টেবিলের ড্রয়ারে সেই দামি বাক্সটা। নিমেষের মধ্যে সেটা হাতে তুলে নেয় সে। তারপর জানালাটার দিকে এগিয়ে যায়। বোধহয় পাইপ বেয়ে নিচে নেমে যাবার সংকল্প করেছে সে। কিন্তু অকস্মাৎ অপরেশ ক্ষিপ্ত বাঘের মতো হিংস্র ভঙ্গিতে ঝাঁপিয়ে পড়ে বিক্রম সিং থাপার ওপর। রিভলভারের গুলিতে তার মৃত্যু হবে জেনেও সে নির্ভয়ে তার উপরে লাফিয়ে পড়তে এতটুকু দ্বিধা করে না। এত বড় একটা মূল্যবান বস্তু তার হাতছাড়া হয়ে যাবে, এই চিন্তাই যেন তার পক্ষে অসহ্য বলে মনে হয়। মারামারি, ধস্তাধস্তি, হুল্লোড়। অপরেশের দেহের শক্তি অনেক কম হলেও প্রাণপণে সে বিক্রম সিংয়ের হাতটা বেঁকিয়ে ধরে, যাতে রিভলভারের গুলি এসে তার গায়ে না লাগে। কিন্তু বেশিক্ষণ সে দীর্ঘদেহ, পেশিবহুল, বলবান বিক্রম সিংয়ের সঙ্গে এঁটে উঠতে পারে না। এক ধাক্কায় তাকে ছিটকে ফেলে বিক্রম সিং পিস্তলের বাট দিয়ে সজোরে একটা আঘাত হানে তার মাথায়। অপরেশের কপাল ফেটে ঝরঝর করে রক্ত ঝরতে থাকে। মুহূর্তের মধ্যে জ্ঞান হারিয়ে মেঝের ওপর লুটিয়ে পড়ে সে। বিক্রম সিং ছুটে যায় জানালার কাছে। তারপর পাইপ বেয়ে দ্রুত নিচে নামতে থাকে।
যদুপতি ভাবে একে গুলি করবে কিনা, কিন্তু প্রয়োজন নেই। সিঁড়িতে শোনা যাচ্ছে ভারী বুটের শব্দ। নিশ্চয়ই পুলিশ বাহিনী এই ঘরের দিকে এগিয়ে আসছে। ওধারে বিক্রম সিং থাপা পাইপ বেয়ে নিচে প্রায় নেমে গেছে। এই যে সে মাটিতে পা দিল। পুলিশ বাহিনী এসে পৌঁছবার আগেই যদিও পলায়ন করে, তার আগে ওকে অবশ্যই বাধা দিতে হবে। পাইপ বেয়ে দ্রুত নামতে থাকে যদুপতি। এই কাজে সে যে বিশেষ অভিজ্ঞ নয় তা তার কাজ দেখেই বোঝা যায়, কিন্তু উত্তেজনা তার অনভিজ্ঞতার বাধা দূর করে। নিঃশব্দে নিচে নামতে থাকে যদুপতি, কিন্তু বিক্রম সিং বাধা দেয় না তাকে। এখন বাধা দেওয়া সম্ভব নয় তার পক্ষে। সারা হোটেল পুলিশে ঘিরে ফেলেছে। যে কোনো মুহূর্তে তারা তাকে ধরে ফেলতে পারে। তক্ষুনি মোটরে উঠে পলায়ন করতে হবে তাকে। হোটেল থেকে গজ বিশেক দূরে মোটর অপেক্ষা করছিল, বিক্রম সিংয়ের মোটর। বিক্রম সিং ছুটে গেল মোটরটার দিকে। হতভম্ব যদুপতি কি করবে ভাবছে। এমন সময় মোটরটাতে স্টার্ট দেবার জন্যে হাতলটা ঘোরালো বিক্রম সিং। ইঞ্জিনের ঘস ঘস শব্দ। ওধারে শোনা গেল পুলিশ বাহিনীর পায়ের শব্দ। তারা যেন এই দিকেই ছুটে আসছে। সারা জীবনে অনেক অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে হয়েছে অনিমাকে, কিন্তু এ ধরনের ব্যাপার বোধহয় তার জীবনে এই প্রথম। সম্মুখের কালো পোশাকধারী মূর্তিটা অন্তরিত হবার সঙ্গে সঙ্গেই সে জোরে চলতে চলতে নেমে এলো একতলায়। সামনেই তার দেখা হলো হোটেলের মালিক পট্টনলালের সঙ্গে। কিন্তু সেই কালো পোশাকধারী লোকটি গেল কোথায়? বিস্ময়ে অনিমার যেন বাকরোধ হয়ে এলো। সে একবার ভাবল সেই কালো মূর্তিটি পট্টনলাল নয় তো, কিন্তু না, পট্টনলাল তো তার ঘর থেকে সোজা দরজা খুলে বেরিয়ে এলো। তবে অনিমা প্রশ্ন করল, আচ্ছা, আপনি কি কালো পোশাক পরা কোনো লোককে এখান দিয়ে যেতে দেখেছেন? পট্টনলাল বলল, না না, সে কি কথা, আমি ওপরে একটা গুলির আওয়াজ শুনতে পেয়ে ঘর থেকে বেরিয়ে এসেছি মাত্র। কিন্তু কালো মূর্তি আবার? সত্যি কথা বলুন, ধমক দেয় অনিমা। মিথ্যা কথা বলে আমার লাভ কি মিস? তবে সেই প্রশ্ন তো আমি আপনাকে করছি। ওপরে আমাদের ঘরে একজন লোক এসে আচমকা অপরেশবাবুকে আক্রমণ করে। তারপর কথা শেষ হলো না। সেখানে আবির্ভাব ঘটল একদল পুলিশের সঙ্গে ডিটেকটিভ ফাল্গুনী বসুর। সে প্রথমেই পট্টনলালের দিকে চেয়ে প্রশ্ন করল, আপনি কি এ হোটেলের ম্যানেজার? হ্যাঁ। কিছুক্ষণ আগে এখানে কি কি ঘটনা ঘটে গেছে তা জানতে চাই আমি। পট্টনলাল চাইল অনিমার মুখের দিকে। অনিমা সংক্ষেপে সব ঘটনা বলতেই ফাল্গুনী বলল, ওপরে আপনাদের ঘরে চলুন, আমি সব কিছু দেখতে চাই। বেশ, চলুন, আমার আপত্তি নেই। কিন্তু সেখানে আর এক বিস্ময় অপেক্ষা করছিল সকলের জন্যে। ওপরের ঘরে এসে তারা দেখতে পেল ঘরের মধ্যে অপরেশ আহত হয়ে পড়ে রয়েছে। তার কপালে গভীর ক্ষত। সংজ্ঞা তার কিছুক্ষণ আগে লোপ পেয়েছে। অনিমা দ্রুত এগিয়ে টেবিলের ড্রয়ারটা টেনে দেখল সেটা শূন্য। বাক্সটা যেন কোনো ভৌতিক উপায়ে অদৃশ্য হয়েছে। কিন্তু ফাল্গুনের দৃষ্টি ছিল অন্যত্র। সে বেশ ভালো করে দেখল জানালার উপরে পায়ের ছাপ। এতটাই নিশ্চয়ই পাইপ বেয়ে নিচে নেমে গেছে। ওধারের রাস্তায় দেখা গেল একটা গাড়ি স্টার্ট নিচ্ছে। ফাল্গুনী ইন্সপেক্টর দীনদয়াল সিংয়ের দিকে চেয়ে বলল, আমার সঙ্গে এক্ষুনি আসুন স্যার, বিক্রম সিং থাপা পালাচ্ছে, ওকে ধরতে হবে, আর এক মুহূর্তও বিলম্ব নয়। ঠিক নিচেই দাঁড়িয়েছিল যদুপতি। তাকে দেখেই ফাল্গুনী হর্ষধ্বনি করে উঠে বলল, ঠিক সময় আপনি না এসে পৌঁছলে এতটাইকে ধরা যেত না। সব কৃতিত্ব আপনার, এক্ষুনি গাড়িতে উঠে আসুন। বোম্বের পথ দিয়ে ছুটে চলল দুটি গাড়ি। একটাতে বসে বিক্রম সিং স্বয়ং, আর পেছনেরটা পুলিশ ভ্যান। দুটি গাড়ি ছুটে চলেছে তীব্র বেগের শেষ সীমারেখা অতিক্রম করে। জোরে জোরে, আরো জোরে, ফাল্গুনী চিৎকার করছে। পুলিশ লরি থেকে বৃষ্টির মতো অবিরল ধারায় গুলি বর্ষিত হচ্ছে। ব্যবধান কমে এসেছে, আর মাত্র কয়েক হাত। বিক্রম সিং গুলি ছুড়ল। একসঙ্গে এক কসলা গুলি ছুটে গেল পুলিশ ভ্যান থেকে। ঘস! বিক্রম সিংয়ের গাড়ির টায়ারে গিয়ে গুলি লেগেছে। পুলিশ বাহিনী ঠিক বাঘের মতো লাফিয়ে গিয়ে পড়ল, তার গাড়িখানাকে ঘিরে ফেলল তৎক্ষণাৎ। ফাল্গুনী হেঁকে বলল, ভূদেববাবুর হত্যাকারীকে গ্রেপ্তার করুন ইন্সপেক্টর দীনদয়াল, হ্যান্ডস আপ। বিনা বাধায়
বিক্রম সিং ধরা দিতে বাধ্য হলো পুলিশের হাতে। ফাল্গুনী বলল, এ কেসে কিন্তু কৃতিত্বের সবটুকু যদুপতি বাবুর। যদুপতি পোদ্দার বলল, না না, শুধু একটা অভিজ্ঞতা, তাছাড়া এত বড় একটা অপরাধী। বন্দি বিক্রম সিং দাঁতে দাঁত চেপে বলল, স্কাউন্ড্রেল, আই উইল টিচ ইউ এ লেসন। উপযুক্ত শিক্ষা তুমি একদিন অবশ্যই পাবে। ফাল্গুনী তার ভঙ্গির দিকে চেয়ে সশব্দে হেসে উঠল।